ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রার 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের 4 নম্বর স্কুলের 181 নম্বর পেজের গ্রুপ ডি এর প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ভৌত বিজ্ঞানের 181 নম্বর পেজের 4 নম্বর স্কুলের গ্রুপ ডি এর 4 দিকেছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4-এর 1-এর দিয়েছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ CO2 পাওয়া যায়? এসটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত? এখানে কি দেওয়া আছে? Ca = 40, C12 ও 16। দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে CO2 পাওয়া যায়, এই বিক্রিয়াটা আমি আগে তুলে নিচ্ছি। তোমার বইতে কী দেওয়া আছে? ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে CO2 পাওয়া যায়। আমি এই বিক্রিয়াটা আগে লিখে নিচ্ছি। কী লেখা আছে তোমার বইতে? ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে CaCO3, একে উত্তপ্ত করলে আমি এখানে উত্তপ্ত করার চিহ্নটা দিয়ে দিচ্ছি। একে উত্তপ্ত করলে কী উৎপন্ন হচ্ছে? CaO প্লাস CO2 উৎপন্ন হচ্ছে। এবার আমি কি করব? CaCO3 এর আণবিক ভরটা কত সেটা আমি বার করে নেব। এখানে Ca আছে 40 প্লাস সিতে আছে কত 12 প্লাস ও এখানে 3 আছে, তাহলে কি লিখব? ও 16 তোমার বইতে ছিল, ইন্টু 3 করে নিলাম। এটাকে সরল করে নাও। 40 যুক্ত 12 যুক্ত 16 3 48 হয়ে গেল। সরল করলে কত হচ্ছে? 100। এবার CO2 দেখো এখানে C12 প্লাস ও হচ্ছে কত 16, এখানে 2 আছে বলে 2 করে দিলাম। তাহলে কত হচ্ছে? তাহলে 12 যুক্ত 16 দিয়ে 32, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 4 আর 3 1 4, 44 হয়ে গেল। তাহলে দেখো 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাওয়া যায়। আমি যেই কথাটা বললাম সেটা আমি এখানে নিচে লিখে নেব। কি লিখব? 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাওয়া যায়। 1 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 44/100 গ্রাম CO2 পাওয়া যায়। এবার তোমার বইতে কী দেওয়া আছে? 50 গ্রাম, তাই লিখে নেব কি যে 50 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে 44 গুণিতক 50/100 গ্রাম CO2 পাওয়া যায়। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। 50 2 100, 2 কেটে দাও 22, তাহলে কী হলো? উত্তরটা হবে 22 গ্রাম CO2। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। 4-এর 1-এর অথবা প্রশ্নটা কি আছে? 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে? এখানে কি দেওয়া আছে? K = 39, Cl = 35.5, O = 16। দেখো এখানে কি বলা আছে? কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 48 গ্রাম অক্সিজেন প্রস্তুত করা যেতে পারে। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটা আমি লিখে নিচ্ছি এখানে। তাহলে কি লিখব? KClO3, একে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করলে কি উৎপন্ন হচ্ছে? KCl প্লাস O2। KCl মানে কি? এটা হচ্ছে পটাশিয়াম লবণ, বুঝতে পারলে? এবার পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা কত সেটা বার করে নেবো আমি। তাহলে কে কত হচ্ছে? কে হচ্ছে 39 যুক্ত Cl কত 35.5 যুক্ত O3, এখানে ওর হচ্ছে 16 গুণিতক 3 করে দিলাম। দেখে সরল করে দাও। 39 যুক্ত 35.5 যুক্ত 16 3 48, এটাকে সরল করো 122.5। আর যেহেতু এখানে বলা আছে যে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়, তাহলে আমি অক্সিজেনটা বার করব। তাহলে অক্সিজেনে কত আছে? 16, আর এখানে যেহেতু 2 আছে তাহলে 2 করে দিলাম। 16 দিয়ে কত? 32।
তাহলে দেখো 32 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 122.5 গ্রাম KClO3কে উত্তপ্ত করলে। তাহলে যেই কথাটা আমি বললাম সেই কথাটা আমি এখানে তুলে নেব। তাহলে কি লিখব, 32 গ্রাম O2 প্রস্তুত করতে 122.5 গ্রাম KClO3 উত্তপ্ত করতে হয়। তাহলে দেখো 1 গ্রাম O2 প্রস্তুত করতে 122.5/32 গ্রাম KClO3 উত্তপ্ত করতে হয়। এবার তোমার বইতে কী দেওয়া আছে যে 48 গ্রাম O2 প্রস্তুত করতে হবে। তাহলে 48 গ্রাম O2 প্রস্তুত করতে তাহলে 122.5 গুণিতক 48/32 গ্রাম KClO3 উত্তপ্ত করতে হয়। এটাকে আমি কাটারে করে দিচ্ছি। দেখো আমি 16 কেটে দিচ্ছি, 16 দিয়ে 32, 16 3 48। তাহলে এখানে থেকে গেল কি 122.5 গুণিতক 3/2 গ্রাম KClO3 উত্তপ্ত করতে হয়। এটাকে সরল করে দিচ্ছি আমি। দেখো তাহলে এটা সরল করলে কত আসবে, তাহলে 183.75 গ্রাম KClO3 উত্তপ্ত করতে হয়। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 4-2 দিকে প্রশ্ন রেখেছে, জার্মান সিলভারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18 × 10⁻⁻6 পার ডিগ্রি সি বলতে কী বোঝায়? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। দেখাও যে তাপীয় রোধ তড়িৎ রোধের সমতুল্য। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-3 এর দেখেছে 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট লাইনে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো। ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। দেখো তোমার বইতে যেরকম বলা আছে আমি সেরকম আগে তুলে নিচ্ছি। প্রথমে রোধ কত দেওয়া আছে, রোধ হচ্ছে 440 ওহম। এরপরে দেওয়া আছে কি ভোল্ট কত দেওয়া আছে, 220 ভোল্ট। এরপর দেওয়া আছে টাইম, টাইম কত দেওয়া আছে 10 ঘন্টা। আর আমাদের বার করতে হবে এইচ সমান কত, এটা আমাদের বার করতে হবে। দেখো আমরা বিওটি এর সূত্রটা কি জানি, আমরা জানি কি বিওটি ইকুয়াল টু আই ইন্টু ভি ইন্টু এইচ। আচ্ছা এখানে আই না লিখে আমি এখানে এ লিখে দিচ্ছি। এ মানে কি অ্যাম্পিয়ার, বুঝতে পারলে? তাহলে আমরা বিওটির সূত্রটা কি জানি, অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট ইন্টু ঘন্টা বাই 1000 মানে 1000। এটা হচ্ছে কি বিওটির সূত্র। তাহলে দেখো এখানে অ্যাম্পিয়ারের কিন্তু কিচ্ছু নেই, আর সবগুলো দেওয়া ভোল্ট আছে, ঘন্টা আছে, কিন্তু অ্যাম্পিয়ারেরটা নেই। তাহলে আমাকে আগে অ্যাম্পিয়ারটা বার করে নিতে হবে। তাহলে অ্যাম্পিয়ার মানে কি না আই, আইটাকে আমরা অ্যাম্পিয়ার বলি। তাহলে এখানে দেখো আমরা কি জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এখান থেকে আমি আইয়ের মানটা বার করে নেব। তাহলে কি লিখবো, বা আইয়ের মানটা তাহলে কী হবে, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর হয়ে যাবে। তাহলে কী হবে ভি বাই আর, যে যার মানগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আই ইকুয়াল টু ভির মান এখানে কত দিয়েছে 220, তাহলে 220 বসিয়ে দিলাম। আর কত দিয়েছে 440, 440 বসিয়ে দিলাম। তাহলে এই শূন্য কেটে দিলাম, 22 2 44 হয়ে গেল। ইকুয়াল টু তাহলে কত বেরোলো হাফ। 1কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে 0.5। তাহলে আইয়ের মানটা আমরা পেয়ে গেছি। এবার এই জায়গাটা আমি বসিয়ে দেবো মানগুলো, এটা কিন্তু এই দিকটা। এবার দেখো আমি এগুলোর মান বসিয়ে দিচ্ছি। তাহলে তা আমি কি বলেছি, তাহলে এ ইন্টু ভি ইন্টু এইচ বাই 1000। তাহলে এর মান মানে আই মানে কত 0.5 পেয়েছি, তাহলে এখানে 0.5 বসিয়ে দিলাম। ইন্টু ভি কত 220 আছে, তাহলে 220 লিখে দিলাম। ইন্টু এইচ কত আছে 10 ঘন্টা আছে, 10 লিখে দিলাম। আর নিচে 1000। এবার কাটি করে দিচ্ছি আমি, এখানে দশমিক তুলে দিলাম, এখানে 10 করে দিলাম।
আচ্ছা, এবার এই একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম। এবার আমি 2 কেটে দিচ্ছি, 2 একে 2, 2 একে 2, 2 5 10 শূন্য। আচ্ছা 5 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 5 একে 5 শূন্য। তাহলে কত বেরোলো? তাহলে 11/10 বেরোলো। তাহলে 11কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল তাহলে কত হবে? 1.1। তাহলে এটা হচ্ছে বিওটি, এটাই হচ্ছে অ্যান্সার। 4-3 বিদ্যে এঁকেছে একটি অনাহিত বস্তুকে ধনাত্মক আধানে আহিত করা হলে ভর বাড়ে না কমে? এর উত্তরটা হবে বাড়ে। 4-3 অথবা এর দিকে প্রশ্ন এঁকেছে বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত পরিবাহী তারের বিক্ষেপের অভিমুখ যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় সেই সূত্রটি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-3 অথবা বিদ্যেগের প্রশ্ন এঁকেছে অহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভি বনাম আই লেখচিত্রটি অঙ্কন করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-4 প্রশ্ন এঁকেছে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কী? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। কোন অবস্থায় কোষের তড়িৎচালক বল তার প্রান্তীয় বিভব প্রভেদ অপেক্ষা ক্ষুদ্রতর হতে পারে তা ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-5 থেকে প্রশ্নটা কেছে সিইউ ও CuSO4 দ্রবণে তড়িৎ পরিবাহিতার মধ্যে দুটি পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার প্রস্তুতির অ্যানোডের সংঘটিত বিক্রিয়াটি লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-5 অথবা প্রশ্নটা কেছে পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ও কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। ধাতুর তড়িৎ বিশোধন বলিতে কি বোঝায়? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4-6 দেখেছে H2S-কে গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা হয় না কেন? বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। এর পরের প্রশ্নটি কি আছে লাইকার অ্যামোনিয়া কাকে বলে? অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী স্কুলের ডি গ্রুপের প্রশ্নগুলি সলভ করব।